যার প্রাথমিক ব্যয় 34,497 কোটি টাকা। নতুন করে ফিজিবিলিটি স্টাডি, টেকনিক্যাল ডিউ ডিলিজেন্স বা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা হয় এবং আমরা যদি স্বাস্থ্য এবং শিক্ষা যাই, স্বাস্থ্য সেক্টরে সবচেয়ে যে খারাপ কাজটি সরকার করেছে সেটা হচ্ছে যে ঔষধ নীতি। আমরা জানি যে 1982 সালে জাতীয় ঔষধ নীতি তৈরি করা হয়েছিল ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর হাত ধরে, এবং 1994 সালে মূল্য নিয়ন্ত্রণের আওতা সংকুচিত করে মাত্র 117টি ঔষধ সেটা সীমিত করা হয়েছিল এবং 3 দশক ধরে সেটা হামলা করা হয়নি। 2026 সালে অন্তর্বর্তী সরকার সেখানে সংস্কার করে 295টি সম্প্রসারণ করেছে ঔষধের তালিকা এবং নতুন বৈজ্ঞানিক পদ্ধতিতে মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছিল। এই সরকার এসে আইন প্রক্রিয়াগত ত্রুটি অজুহাত দেখিয়ে পুরো সংস্কার বাতিল করেছে এবং অর্থাৎ 1994 সালের যে ব্যবস্থা ছিল 117টি ঔষধ ক্ষেত্রে কিন্তু আমরা সীমিত রয়েছে। ফলে এটার ফলে আমরা জানি বাংলাদেশের চিকিৎসা ব্যয় প্রায় 2/3 ওষুধ বাবদ ব্যয় হয় এবং নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের উপর বাড়তি স্বাস্থ্য ব্যয়ের ঝুঁকি কিন্তু তৈরি করবে। আমরা জানি হাম মহামারীতে যে ব্যবস্থাপনাগত ব্যর্থতা এই সরকারের ছিল, সেটার কারণে সরকার এটাকেও অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপিয়েছে। কিন্তু আমরা জানি এখন পর্যন্ত এই ব্যবস্থা, এই হাম মহামারী কিন্তু সংকট কাটেনি। প্রায় 900 প্লাস এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা প্রায় লাখ ছড়িয়েছে। বহু পরিবার সন্তানের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছে। আমরা এর আগে প্রেস ব্রিফিং এবং বক্তব্যে বলেছিলাম যেটাকে একটা মহামারী ঘোষণা করে জরুরি অবস্থা জারি করা, যেটা হয়নি। কোনো বিশেষায়িত হাসপাতাল করা হয়নি হাম আক্রান্ত রোগীদের জন্য। জেলা পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসা এবং আইসিইউ সুবিধা নিশ্চিত করা যায়নি। সামগ্রিক অব্যবস্থাপনা দায় চাপানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। টিকা প্রদান কর্মসূচিতে সরকারের ভুল লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল এই সরকার, যেটা এপ্রিল মাসে করার কথা ছিল। প্রায় 46 লাখ শিশুকে হিসাবে নেওয়া হয়। আমরা শিক্ষাঙ্গনে দেখছি যে পুরনো কায়দায়, ফ্যাসিস্ট কায়দায় দখল করার চেষ্টা করা হচ্ছে এবং সন্ত্রাস এবং আধিপত্য বিস্তারের চেষ্টা করা হচ্ছে। আমরা কয়েকটি ঘটনার উদাহরণ বলতে পারি। শাহবাগ থানার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি এবং ডাকসু নেতৃবৃন্দের উপরে হামলার পরে কোনো আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তি ও জসু নেতৃবৃন্দের উপর হামলা হয়েছে, এমনকি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় হামলা হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা, বুকেট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 6 মাস ধরে শিক্ষার্থী এবং বিরোধী মতের উপর দমন অব্যাহত। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে কয়েকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হলেও বর্তমানে প্রশাসন বাকি ক্যাম্পাসে নির্বাচন আটকে রেখেছে। বিশেষত আপনারা জানেন যে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে সবকিছু প্রস্তুত ছিল, কিন্তু ইলেকশন কমিশনে মক করে সেই সময় ছাত্রদল সেই ইলেকশনটা বন্ধ করেছিল এবং এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমরা জানি এইচএসসি এবং আলিম পরীক্ষা হয়েছে এবং সেই পরীক্ষা অব্যবস্থাপনা আমরা দেখেছি। কুমিল্লা, নোয়াখালী, বগুড়া সহ বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের কোমর বা হাঁটু পাড়ি দিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছিল এবং শিক্ষা মন্ত্রণালয়ে আগাম কোনো প্রস্তুতি ছিল না। পরীক্ষা বাতিল করার দাবি, পিছানোর দাবি করা হয়েছিল। সেই সময় সেই দাবি তো গ্রহণ করা হয়নি, বরং শিক্ষার্থীদের কিন্তু কটূক্তি করা হয়েছিল এবং শিক্ষার্থীদের অবস্থিত প্রতিবাদ জানিয়েছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনারা দেখেন 5 আগস্ট মন্ত্রণালয় সভায় বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ এনটিআরসির পরিবর্তে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে ক্ষমতা দেওয়ার সুপারিশ দেওয়া হয়েছিল। অর্থাৎ রাজনৈতিক এবং স্থানীয় প্রভাবের মাধ্যমে শিক্ষক নিয়োগের চেষ্টা করা হয়েছিল। পরে সমালোচনার মুখে মন্ত্রী সেটা অস্বীকার করেন এবং বলেন যে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা যদি দেখছি গণতান্ত্রিক পরিবেশ পরিস্থিতির অবস্থা, প্রায় 830টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে 6 মাসে। 18 ফেব্রুয়ারি থেকে 30 জুন 830টি ঘটনা, যার 770টিতেই বিএনপি সম্পৃক্ততা পাওয়া গেছে। এগুলো বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার রেফারেন্সে আমরা বলছি। এবং প্রায় 6 মাসে বিএনপি নিজস্ব দলীয় কন্দ, চাঁদাবাদী হিস্সা, দখলদারিত্ব, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত 273টি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে 31 জন নেতা কর্মী নিহত হয়েছে তাদের নিজেদের অন্তর্গত। আমরা যদি বিরোধী দলের উপর হামলার ধারাবাহিকতা দিই, বিশেষত এনসিপির উপর যে হামলাগুলো হয়েছে, নোয়াখালী 6 আসনের এমপি এবং এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহিংসতা কবল এলাকা পরিদর্শনে গেলে হাতিয়া এলাকায় হামলার শিকার হন।
ঝিনাইদহ পুলিশের উপস্থিতিতে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ নেতাকর্মীদের উপর হামলা, আহত হয় 17 জন। পরে আহতদের বিরুদ্ধে মামলা হয় এবং 3 জনকে গ্রেফতার করা হয়, যারা ঈদের মধ্যেও কারাগারে তাদের ঈদ কাটাতে হয়েছিল। হবিগঞ্জে জুলাই পদযাত্রা শেষে সার্কিট হাউস প্রাঙ্গণে হামলা হয়, অন্তত 10 জন নেতাকর্মী, কয়েকজন সাংবাদিক আহত হন। ছাত্রশক্তি নেতা আরিফ চৌধুরী এক চোখে দৃষ্টিহারা। কুড়িগ্রামে প্রতিবাদ মিছিলে, এই ঘটনার প্রতিবাদ মিছিলে কুড়িগ্রামে অতর্কিত হামলা প্রায় 20 জন আহত হয়েছিল। একই মাসে সিলেটের পদযাত্রায় হামলার ঘটনা ঘটে এবং আমাদের পুরো পদযাত্রায় কিন্তু বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর সহ আমাদের ক্যামেরা, ফোন এগুলো লুটপাট করা হয়। এই সবগুলো ঘটনার সাথে আসলে বিএনপির স্থানীয় যে নেতাকর্মীরা তারা জড়িত ছিল এবং পুলিশ প্রশাসন কিন্তু তারা এই বিকাল ভূমিকা পালন করেছে। আমরা যদি মত প্রকাশের স্বাধীনতার বিষয়টার দিকে দেখে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা এনডিএমসির কথা আমরা জানি যে ফ্যাসিস্ট আমলে এনডিএমসির যে ভূমিকা, সেটার কারণে এই প্রতিষ্ঠানটি সমালোচিত হয়েছিল। বিশেষত নাগরিকদের যে ফোন আলাপে আড়ি পাতা, নজরদারি করা, ইন্টারনেট বন্ধ করার সাথে এই প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট থাকার কারণে জাতিসংঘ মানবাধিকার দপ্তর সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন, মানবাধিকার কর্মীরা এনডিএমসি বিলুপ্তির সুপারিশ করেছিল। অন্তর্বর্তী সরকার এনডিএমসি বিলুপ্তি করে সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট গঠনের উদ্যোগ নিয়েছিল। এই সরকার এনডিএমসি কার্যক্রম পুরোপুরি বহাল রেখেছে এবং আরো শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে এবং মে মাসে 95 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরঞ্জাম ক্রয় সহ আরো বিভিন্ন এটাকে শক্তিশালী করার জন্য। অর্থাৎ তার মানে কিন্তু নজরদারি, নাগরিকদের উপর যে নজরদারি, আড়ি পাতা, ফোন আলাপ, এই প্রত্যেকটা জিনিস কিন্তু বহাল থাকছে। অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশ এবং মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, সেটার যে সংকুচিত অবস্থা আমরা ফ্যাসিস্ট আমলে দেখেছি, সেটাও কিন্তু এই আমাদের বহাল থাকতেছে। আমরা যদি সংবাদ মাধ্যমের বিষয়ে দেখি, গণমাধ্যমের বিষয়টি প্রায় 237টি সাংবাদিক হেনস্থা এবং গণপ্রতিনিধি ঘটনা ঘটেছে চলতি বছরের প্রথম 6 মাসে। এটা আইন ও সালিশ কেন্দ্রের রেফারেন্স অনুযায়ী এবং HRSS অনুযায়ী 133 জন গণপ্রতিনিধি নিহত হয়েছে। এই সংখ্যা আগে থেকে দ্বিগুণ হয়েছে। এখন টিভির প্রায় 4 জন সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে চাকরিচ্যুত করা হয়। শাহবাগ থানার ভেতরে দায়িত্ব পালন করলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও 10 জন সংবাদকর্মী হামলার শিকার হন। পুলিশ কোনো মামলা গ্রহণ করেনি। হবিগঞ্জেও অনেক সাংবাদিক ভাই বোনেরা আহত হয়েছেন এবং তথ্য ভবনে বকেয়া বিল আনতে যাওয়া চলচ্চিত্র কর্মী এবং শিল্পীরা হামলার শিকার হন। হামলাকারীরা সরকারি অফিসে সিসিটিভি ফুটেজ দিয়েও সরিয়ে নেয়। এই হামলাগুলোর সাথে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আমরা প্রথম থেকে যেটা বলে আসছি, একদম প্রথম দিন থেকে এই সরকার যে প্রতারণাটা জনগণের সাথে করেছে, সেটা হচ্ছে গণভোটের জনরায় উপেক্ষা করে সংস্কার পরিষদ প্রত্যাখ্যান করেছে এবং গণভোট আদেশকে তারা প্রত্যাখ্যান করেছে। 31 দফার দাবি ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন, সেদিকে তারা প্রত্যাখ্যান করে কমিটি করেছে, সংবিধান সংশোধনের কথা বলেছে। ফলে এটা আমরা আজকে বিস্তারিত যাচ্ছি না, আমরা সংসদে এটা বলেছি এই সরকার কিভাবে সংবিধান সংস্কার কমিশন না করে জনরায় এসেছে। দলীয়করণ, এটা নিয়ে ব্যাপক সমালোচিত হয়েছে সরকার, কিন্তু সরকারের জায়গাতে কোনো ধরনের সদুত্তর আমরা পাইনি। আপনারা যদি দেখেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে দলীয় ক্লাবে পরিণত করা হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়েছে, যার 20 থেকে 19 জনই হচ্ছে দলীয় এবং দলীয় সংশ্লিষ্টতাই তাদের একমাত্র এবং প্রধান যোগ্যতা। কারণ আমরা দেখেছি যে 8টি বিশ্ববিদ্যালয়ের সার্চ কমিটির সুপারিশ ছাড়াই এবং 3টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে 1973 সালের অধ্যাদেশের সিনেট প্যানেল বিধান এড়িয়ে বিশেষ পরিস্থিতির অজুহাতে নিয়োগ হয়েছে। কিন্তু এখন কিন্তু কোনো বিশেষ পরিস্থিতি নয়। নির্বাচিত সরকার এসেছে, সিনেট প্যানেল বিধান অনুযায়ী স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হওয়া উচিত ছিল এবং এই উপাচার্য নিয়োগ যে বিধান, সেটিও সংস্কার করার একটা দাবি কিন্তু দীর্ঘদিনের ছিল। ফলে আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো পরিস্থিতি দেখিনি, পরিস্থিতির উন্নয়ন। আমরা সংস্থা, বিভিন্ন সংস্থা এবং নগর কর্তৃপক্ষে প্রায় 17 জন বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীকে, নেতাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনে 11টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। 63টি জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া কিন্তু বিএনপির 31 দফা সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে তারা বলেছিল মৃত্যু বা আদালতের আদেশ ছাড়া স্থানীয় সরকার প্রশাসক তারা নিয়োগ করবে না। এবং আমরা দেখতেছি এই যে বিভিন্ন সেক্টরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দিচ্ছে, এটা এক ধরনের
বিএনপি যারা পদবঞ্চিত এবং যারা কি বলা যায় যে নির্বাচনে যারা হেরে গিয়েছে, এই মনোনয়ন বঞ্চিত এবং পদবঞ্চিত নেতা কর্মীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করেছে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। আমরা যদি দেখি যে পারিবারিক রাজনৈতিক বিকাশের যে নতুন সংস্কৃতি এই সরকারে এসে তৈরি হয়েছে, যেটা আপনারা জানেন যে জাতীয় ক্রীড়া পরিষদের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই স্থায়ী কমিটির নেতা এবং মন্ত্রীদের বিভিন্ন নেতা এবং মন্ত্রীদের সন্তানরা একক কমিটিতে নিয়োগ পেয়েছেন। একজন বিসিবি টেন্ডার এবং পারচেজ কমিটিতে আছেন। আমাদের বিস্তারিত যে ডকুমেন্ট সেখানে নাম সহ আছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী পুত্রের কোম্পানিকে বগুড়ার বিভিন্ন উন্নয়ন কাজে ঠিকাদারিত্ব দেওয়া হচ্ছে। নির্বাচনী এলাকার ইউনিয়নের নামকরণেও পারিবারিক নাম ব্যবহারের ঘটনা ঘটেছে। পরবর্তী সমালোচনা জাপানি কোম্পানির বিনিয়োগ প্রকল্পে স্থানীয় অংশীদার স্ট্যালিয়ন ক্যাপিটাল, যার চেয়ারম্যান একজন কেন্দ্রীয় নেতার পুত্র। আপনারা সবাই জানেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের পুত্র। উভয় কোম্পানির এত বড় প্রকল্প পরিচালনা পূর্ব অভিজ্ঞতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারপরে তারা সেতু কর্তৃপক্ষের সাথে আমরা শুনেছি মিটিং করেছে এবং এই সেতু প্রকল্প থেকে তারা নেওয়ার চেষ্টা করছে। এটা স্পষ্টতই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমরা সরকারের যদি জবাবদিহিতার জায়গা যদি যায়, চেক এন্ড ব্যালেন্সের যে প্রতিষ্ঠানগুলো ছিল দুদক, ন্যায়পাল, সেই সবগুলাই কিন্তু দুদকে আপনি যদি দেখেন, দুদকের চেয়ারম্যান দেওয়া হয়েছে। প্রথমত দুদক ছিল না 166 দিন। সবগুলা প্রশাসকে মানে প্রশাসনের জেলা পরিষদে তারা প্রশাসক দিয়েছে, কিন্তু দুদক একটা প্রতিষ্ঠান যেখানে তারা 166 দিন কোনো ধরনের চেয়ারম্যান দেয়নি। এবং এখন দিয়েছে যে যিনি হচ্ছেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংবিধানের বিদ্যমান সংবিধানের 99 অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিকে বিচার বিভাগও পদ ছাড়া লাভজনক পদে নিয়োগ দেওয়া যায় না। দুদক বিচার বিভাগের কোনো প্রতিষ্ঠান নয় বলে আমরা মনে করি এটা সংবিধানের খেলাপ হয়েছে, তারা লঙ্ঘন করছে। এবং ন্যায়পাল 31 দফায় ন্যায়পাল আর প্রতিশ্রুতি থাকলে কোনো ধরনের উদ্যোগ নেয়নি। সুপ্রিম কোর্ট সচিবালয় যেটা 31 দফাতে ছিল, যেটা জুলাই সনদে বিএনপি এগ্রি করেছিল, কোনো নোটিফিকেশন ছিল না, কিন্তু সেই পৃথক সচিবালয় গঠিত করেছিল অন্তর্বর্তী সরকার, সেটাই অধ্যাদেশ বাতিল করে আমরা যদি দেখি মানবাধিকার কমিশন, এই সরকার আপনারা জানেন প্রথম অধিবেশনে মানবাধিকার কমিশন, বহু প্রতিরোধ কমিশন, পুলিশ সংস্কার কমিশন গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো সেগুলো ল্যাপস করেছিল এবং তারা বলেছিল পরবর্তীতে তারা নতুন করে আইন আনবে শক্তিশালী। কিন্তু আমরা দেখলাম শক্তিশালীর বদলে এগুলো অনেক দুর্বল করে এই আইনগুলোকে প্রতিষ্ঠা করা হচ্ছে। সরকার আপনারা যদি মানবাধিকার আইনের কমিশন আইনের জায়গায় যদি আমরা দেখি, সেটা 2009 সালের যে আইন, সেই আইন দুর্বল হয়েছে। বিদ্যমান বিলে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের ক্ষমতা কমিশনকে দেওয়া হয়নি। কমিশন কেবল সরকারের কাছে প্রতিবেদন চাইতে এবং সুপারিশ করতে পারবে। 2025 সালের অধ্যাদেশে কমিশনকে গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছিল। অধ্যাদেশে ছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দিষ্ট সংগঠিত মানবাধিকার লঙ্ঘন ও রেহাই পাবে না। নতুন খসড়ায় এই ধরনের কোনো বিধান নেই এবং মানবাধিকার কমিশন কোনো ধরনের অনুমতি ছাড়া আপনারা কোনো ধরনের হেফাজত, নিরাপত্তা হেফাজত বা আটককে পরিদর্শন করতে পারবেন। অর্থাৎ আয়নাঘর, যেটা আইন শৃঙ্খলা বাহিনী স্বীকারই করে না, সেটার অনুমতি নিয়ে তারা সেখানে পরিদর্শন করতে হবে বলে এরা আসলে কাজ করবে না। এবং 6 মাস পার হলো বর্তমান কোন মানবাধিকার কমিশন নেই এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কয়েকটা সংঘটিত হয়েছে, মৃত্যুর ঘটনা ঘটেছে, সেগুলো কিন্তু কোনো নিরপেক্ষ তদন্ত হয়নি। আমরা যদি গুম প্রতিরোধ অধ্যাদেশের বিষয়টা দেখি, ওটাও একইভাবে আমরা দেখব যে দুর্বল আইন করা হচ্ছে, যেখানে অভিযুক্ত বাহিনী নিজেই তদন্তে অংশ নিতে পারবে এবং যেটা বাংলাদেশ 2024 সালের অগস্টে গুম থেকে সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছিল, যার 12 অনুচ্ছেদ অনুযায়ী অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করার কথা ছিল। অভিযুক্ত বাহিনী নিজেই তদন্তে অংশ নিতে পারবে না মর্মে জাতিসংঘ গুম বিষয় কমিটি স্পষ্টভাবে বলেছে। খসড়া বিলের 14 ধারা ন্যূনতম মানও পূরণ করতে পারেনি। এবং আমরা দেখেছিলাম যে সালাউদ্দিন আহমেদ, ইলিয়াস আলী সহ বিএনপির শীর্ষ নেতারা যখন গুম হয়েছিল তখন বিএনপি কিন্তু বলেছিল এবং ভুক্তভোগী পরিবাররা বলেছিল যে এই তদন্তটা নিরপেক্ষ সংস্থা করতে হবে, অথবা বিচার বিভাগীয় তদন্ত করতে হবে, অথবা আন্তর্জাতিক সংস্থার তদন্ত তারা দাবি জানিয়েছিল। এখন তাদের নিজেদের সরকার যখন ক্ষমতায়, তখন তারা
আইন করতেছে যেখানে এই তদন্ত পুলিশ একাই করবে, আইন শৃঙ্খলা বাহিনী একাই তদন্ত। আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, আমরা 10 এপ্রিল বাগেরহাটের মংলায় মিরাজ শেখ নামে এক নাগরিককে কোস্টগার্ড তুলে নেয়। হাইকোর্ট 15 কার্য দিবসের মধ্যে হাজির করার নির্দেশ দিল, এখনো তার সন্ধান মিলেনি। পরিবারের সদস্যরা হামলা মামলার শিকার হচ্ছেন। এটাই শাসন আমলের প্রথম হিসেবে কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং তার পরিবারের পক্ষ থেকে আমরা অভিযোগ এসেছি। আপনারা জানেন যে র্যাব বিলুপ্তির দাবি ছিল দীর্ঘদিনের, বিএনপিও দিয়েছিল র্যাব বিলুপ্তি করবে, কিন্তু এখন এটাকে বিলুপ্তি না করে পুনর্গঠন করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরপি নামে। কিন্তু এটা আসলে একই, শুধু নাম বদল হচ্ছে কিন্তু সকল কার্যক্রম একই রকম থাকছে। এবং জাস্ট স্যাংশন থেকে বাঁচার জন্য এই ছলচাতুরি ব্যবস্থা নিচ্ছে। কারণ একটা বড় দাবি ছিল যে এই যে সশস্ত্র বাহিনীর কেউ এই ধরনের বিশেষায়িত প্রশিক্ষিত বাহিনীতে থাকবে না, পুলিশ বাহিনী থাকবে, কিন্তু সেই দাবি কিন্তু রাখা হবে। আমরা যদি আইন শৃঙ্খলা দখল এবং চাঁদাবাজির ঘটনা দেখি, যে পুলিশ সদর দপ্তর তথ্য অনুযায়ী সরকার দায়িত্ব নেওয়ার মার্চ থেকে জুলাই এই 5 মাসে থানায় মামলা হয়েছে 68,217টি, যার মধ্যে 1,539টি হত্যাকাণ্ডে, নারী শিশু নির্যাতন 9,984টি, ডাকাতি এবং ছিনতাই প্রায় 3,000-এর মতো, চুরি প্রায় 5,000-এর মতো, মাদক মামলা প্রায় 30,000-এর মতো সহ আরো বিভিন্ন ঘটনায় মামলা হয়েছে। এবং এই সময় সারা দেশে মাসে গড়ে 308টি হত্যাকাণ্ড হচ্ছে, যা অন্তর্বর্তী সরকারের সময় তুলনায় প্রায় 10% বেশি। দখল এবং চাঁদাবাজি, এটা আসলে এত আমাদের কাছে এটার রেফারেন্স এসেছে, উদাহরণ এসেছে, আমরা এখানে আর এটা দিয়ে বাড়ি করিনি। বিভিন্ন ব্যবসায়ী, বিশেষত ক্ষুদ্র ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যাপক চাঁদাবাজির শিকার হচ্ছে। এবং আমরা যদি দু একটা ঘটনার উদাহরণ দিই, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের 12টি প্রতিষ্ঠানে অন্তত 6টিতে ঝুট এবং শিল্প বর্জ্য নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ব্যবসায়ীদের হুমকি দেওয়া হয়েছে। নিউ মার্কেট এলাকায় ফুটপাত দখল এবং চাঁদা তোলাকে কেন্দ্র করে সরকারি দলের সংগঠনগুলো নিজেদের মধ্যে সংঘর্ষ করছে। কক্সবাজারের সরকারি খাস জমি দখল চেষ্টা করে প্রশাসন ব্যবস্থা নিয়ে সরকারি কর্মকর্তা এবং আদালতের উপরে চাপ আমরা দেখছি। মাঠ প্রশাসনের বিশেষত 18টি ইউএনও কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং হুমকির ঘটনা ঘটেছে। এটা ঘটেছে ফ্যামিলি কার্ডের সুমারি তালিকা এবং সুপার খাজার পদ নিয়ে। এবং চাঁপাইনবাবগঞ্জে আদালতে বিদ্যুৎ পরিস্থিতি সমালোচনাতে স্থানীয় নেতাকর্মীরা বিচারকের খাস কামরা এবং এজলাস কক্ষ ভাঙচুর করেছে। নাটোরের লালপুর এবং বাগাতিপাড়ায় হামলা ভাঙচুরের লিখিত অভিযোগ দেওয়ার পর দিনই জেলা প্রশাসককে প্রত্যাহার এবং ইউনিটকে ভর্তি করা হচ্ছে। মাঠ প্রশাসনকে কিন্তু দলীয় নেতাকর্মীর কথা না শুনে তাদের উপরে হামলার ঘটনা ঘটছে এবং কখনো কখনো ভর্তি করে দেওয়া হচ্ছে। আমরা যদি শ্রমবাজারের ঘটনা, শ্রমবাজারের দিকে তাকাই, এই সরকার মালয়েশিয়া সফর করেছে। সরকার প্রথম মালয়েশিয়া সফরের পরে তারা বলেছিল তাদের বড় একটা সফলতা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিদেশগামী জনশক্তি বাংলাদেশে কিন্তু ধারাবাহিকভাবে কমছে। আমরা গত কয়েক বছরের যদি আপনার পর্যালোচনা করে, আমরা এই সরকারের শুধু দেখি, এই সরকার নির্বাচনী ইশতেহারে বলা হচ্ছে 20 লাখ কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থাৎ মাসে তাহলে গড়ে 1.5 লাখেরও বেশি। কিন্তু বিএমইটি এর তথ্য মতে এবছরের মার্চ থেকে জুলাইয়ে এই 5 মাসে বিদেশে কর্মী গিয়েছে গড়ে 55,000। এবং মালয়েশিয়া যেই শ্রমবাজার রপ্তানি আশ্বাস দিয়েছে, সেখানে কিন্তু আমরা দেখছি সিন্ডিকেট করে 25টা কোম্পানিকে, এজেন্সিকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা জুলাই গণহত্যার বিচারের বিষয়টা আমরা সংসদে বলেছি যে সরকারের অগ্রাধিকার আমরা দেখছি না বিচার জুলাই গণহত্যায়। অন্তর্বর্তী সরকারের সময় যে ট্রাইব্যুনালে যে যতটুকু ছিল সেটাকেই তারা আগাচ্ছেন, নতুন করে আমরা অগ্রগতি দেখছি না। আমরা দেখছি জুলাইয়ের ইতিহাসকে দলীয়করণের চেষ্টা করা হচ্ছে, মামলা তদন্ত হচ্ছে না, এবং আহতদের যে পুনর্বাসন প্রক্রিয়া সেটিও যথাযথভাবে হচ্ছে। আমরা সর্বশেষ যদি আসি পররাষ্ট্রনীতি, এই সরকারের আমাদের কাছে মনে হচ্ছে যে একটা দ্বিধান্বিত পররাষ্ট্রনীতি, আত্মবিশ্বাসী পররাষ্ট্রনীতি। আমরা এই সরকারকে কখনো দেখি প্রবল আত্মবিশ্বাসী, কর্তব্য বিমুখ। এবং আপনারা যদি উদাহরণ হিসেবে দেখেন যে সীমান্ত হত্যা বন্ধের সরকার অনেক কড়া বিবৃতি দিয়েছে, কিন্তু আমরা দেখেছি জুলাই যে জাদুঘর, গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, সেখানে ফেলানির যে স্মারকটি ছিল এবং
সীমান্ত হত্যার জন্য যে একটা সেগমেন্ট ছিল সেটাকে কিন্তু তারা সরিয়ে দিয়েছে যাতে ভারত অখুশি না হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার প্রধান ভারত সফর নিয়ে এক ধরনের দ্বিধান্বিত, তারা যাবে কি যাবে না তারা বুঝতে পারছে না। কিন্তু সরকারের সুস্পষ্ট বক্তব্য থাকা উচিত ছিল। তারা যেহেতু সবার আগে বাংলাদেশ বলেছে এবং এই সরকার শেখ হাসিনার যে বিচার, সেই বিচারের রায় কার্যকর এবং আওয়ামী লীগের বিষয়টা সুরাহা করে ভারত বাংলাদেশের মর্যাদার ভিত্তিতে কিভাবে নতুন করে সম্পর্ক প্রণয়ন করা যেতে পারে সেই ধরনের কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখিনি এই সরকারের পক্ষ থেকে। আমরা একেবারে শেষ পর্যায়ে যদি দেখি যে এই সরকার অনেকগুলা তাদের পরিস্থিতির সাথে তারা নিজেরাই বরখেলাপ করেছে। তারা বলেছিল সাশ্রয়ী বিদ্যুৎ দিবে, 2 বছর মূল্য বৃদ্ধি করবে না, 3 মাসের মধ্যে তারা বিদ্যুৎ বৃদ্ধি করেছে। মেগা প্রকল্প তারা বলছিল মেগা প্রকল্প নিবে না, তারা শিক্ষা স্বাস্থ্য এগুলোতে ইনভেস্ট করবে, অবকাঠামোতে তারা ইনভেস্ট করবে না। কিন্তু আমরা দেখছি তারা বেশ বড় কয়েকটি মেগা প্রকল্প তারা নিয়েছে। সংবিধান সংস্কার কমিশন তারা করেনি, সুপ্রিম কোর্টের অধীনে পৃথক বিচার সচিবালয় তারা বাদ দিয়ে দিয়েছে। র্যাব বিলুপ্তির দাবি তারা এগ্রি করেছিল কিন্তু তারা সেটাকে অগ্রাহ্য করছে, নতুন নামে নিয়ে আসছে। স্থানীয় সরকারের প্রশাসক তারা নিয়োগ দিবে না বলেছিল, তাদের 31 দফাতে সেটা ছিল, কিন্তু তারা এখন স্থানীয় সরকার প্রশাসক নিয়োগ দিচ্ছে। ফলে আমরা যদি 6 মাসের সামগ্রিক পর্যবেক্ষণ দেখি, আমাদের অর্থনৈতিক খাতে জ্বালানি, বিদ্যুৎ এবং কৃষি উপকরণের সংকট শিল্প উৎপাদন এবং জীবন যাত্রাকে বিপর্যস্ত করেছে। সিন্ডিকেট ভাঙার বদলে নতুন অংশীদারিত্ব তৈরি হয়েছে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, সংস্কারগুলোকে বাতিল করে দুর্বল আইন প্রণয়ন করা হচ্ছে। রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ ক্রমশ সংকুচিত হচ্ছে। বিরোধী দল, সাংবাদিক এবং প্রশাসনিক কর্মকর্তাদের উপর হামলা হয়রানি বেড়েছে এবং এর বিরুদ্ধে সিংহভাগের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল গণহত্যার বিচার, আহতদের চিকিৎসা, সেটাও সরকারের অগ্রাধিকার তালিকায় নেই। জবাবদিহিতামূলক একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা চেয়েছিলাম, দুদক, মানবাধিকার কমিশন, ন্যায়পাল, এই যে চেক অ্যান্ড ব্যালেন্সের প্রতিষ্ঠানগুলোতেও অকার্যকর করে রাখা হয়েছে এবং সরকারের বহুল প্রচারিত 130 দফা নির্বাচনী ইশতেহারের একাধিক দফা এই 6 মাসের মধ্যে যেগুলো পরিত্যক্ত হয়েছে এবং তারা নিজেরাই সেটা বরখেলাপ করেছে। ফলে এই ছিল আমাদের কাছে দেখা, জনগণের কাছ থেকে আমরা যারা শুনেছি, বিভিন্ন পত্রিকায়, সাংবাদিকদের মাধ্যমে, বিভিন্ন সংস্থার মাধ্যমে যে তথ্যগুলো আমরা পেয়েছি, সেটার ভিত্তিতে এই 180 দিনে আমরা মনে করি যে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে তাদের অপরিকল্পনা, দুর্নীতি এবং অব্যবস্থা করার কারণে। আপনারা দেখছেন যে 6 মাসের মধ্যে কিন্তু মন্ত্রী পরিষদের পুনর্গঠন করা লাগবে এবং সরকার বলেছিল তাদের পরিকল্পনা রয়েছে, প্ল্যান রয়েছে। এখন সরকার বিরোধীদের কাছে প্ল্যান চাচ্ছে, মন্ত্রী তারা পরিবর্তন করছে, প্রতিমন্ত্রী তারা পরিবর্তন করছে এবং আমরা জানি না কখন এই পরিবর্তন করতে করতে প্রধানমন্ত্রীকে পরিবর্তন করার প্রয়োজন দেখা দিবে। ফলে আমরা আশা করবো একটা কথা আপনারা হয়তো প্রশ্নে বলবেন বা বিএনপি থেকে বলা হবে যে 6 মাস কি যথেষ্ট সময় কিনে এই সরকারকে মূল্যায়ন করার জন্য, কিন্তু আমরা কিন্তু অন্তর্বর্তী সরকারকে কিন্তু 3 মাসের সময় দেয়নি সেই সময়। এবং 6 মাস যথাযথ সময় না হলে তারা যে সফলতা প্রচার করছে সেটাও প্রচার করা উচিত নয়। তাদের দুঃখ প্রকাশ করা উচিত ছিল, ক্ষমা প্রার্থনা করা ছিল যে বিদ্যুৎ গ্যাসের সংকটে সারা দেশের মানুষ ভুগছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং তারা বলেছিল যে কনফিডেন্স, আত্মবিশ্বাস তারা দেখিয়েছিল যে তারা একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা আনবে এবং প্রশাসন, আইন শৃঙ্খলা পরিবেশ ঠিক করবে, কোনো কিছু কিন্তু তারা পারেনি। ফলে আমরা আরো 6 মাস অতিবাহিত হলে কিন্তু এই সরকার কিন্তু আর বলতে পারবে না যে অন্তর্বর্তী সরকারের দায় বা ফ্যাসিস্ট সরকারের দায়, এটা কিন্তু জনগণের কাছে আর কোনোভাবেই গ্রহণযোগ্য হবে। ফলে আমরা মনে করি মর্নিং শোজ দা ডে, আমরা এই সরকারের প্রথম 6 মাসে আমরা বুঝে গিয়েছি যে এই সরকার কিভাবে দেশ পরিচালনা করবে এবং কতটা সফলভাবে দেশ পরিচালনা করবে না ব্যর্থ হবে তারা সম্পূর্ণভাবে। আমরা বিরোধী দলের জায়গা থেকে জনগণের কাছে এই তথ্য উপস্থাপন করছি এবং জনগণের এই প্রত্যেকটা যে ইস্যু, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সংকট, ওষুধ নীতি, সার এবং এই যে মানবাধিকার আইন, গুম কমিশন আইন এবং গণভোটের গণনায়, প্রত্যেকটা ইস্যুতে আমরা মাঠে থাকবো। সরকার যদি এই সংকটগুলার সুরাহা না করে, সরকার যদি তার যে পুরনো রাজনীতিতে তারা প্রত্যাবর্তনের চেষ্টা করছে, তাদের প্রতিশ্রুতি থেকে সরে যে সেই জায়গা থেকে যদি সরে না আসে, তাহলে তারা ব্যাপক গণ আন্দোলনের মুখে তারা পড়বে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই জায়গা থেকে রাজপথ এবং সংসদে অবস্থান দাঁড়িয়ে থাকবে।
রাইসাই আমার একটা প্রশ্ন। কিছুদিন ধরে ভোলা বরিশাল সেতুর একটি কথা হচ্ছিল, যেখানে বর্তমান সরকার প্রধান এবং দলীয় প্রধান দুজনে বলেছিলেন যে এটি একটি অধিকার। তো সেই অধিকার থেকে ভোলা বরিশাল সেতু হওয়ার একটা কথা থাকলেও 120 কিলোমিটার থেকে যুক্ত করে যদি ইসলাম মেহেন্দিগড় থেকে ধরে ভোলা আসে, যেটি সরাসরি বরিশাল হয়ে ভোলা যাবে, ভোলার মানুষ সন্ধ্যা পরে বইয়ের আবহাওয়ার সময় তারা ভোলা থেকে বিচ্ছিন্ন হবে। ব্রিজটা হলে তাদের চিকিৎসা ক্ষেত্রে তারা বরিশাল খুব অগ্রাধিকার দেবে। এখন কি রাস্তাটা কি ঘোরা হয়ে গেল নাকি ব্রিজটা তারা করতে যাচ্ছে? যেহেতু মেগা প্রকল্প, আপনি ব্রিজের কথা বলুন। হ্যাঁ, আমি এবং এটা নিয়ে বলেছি যে জাপানি কোম্পানি এবং স্টার্লিং ক্যাপিটালকে দেওয়া হচ্ছে, তারাও আসলে এই ধরনের কাজ আগে করেছে কি। এখন আপনি যেটা বলেন যে ভোলা বরিশাল সরাসরি সেতু, এটা আসলে আমি মনে করি জনমত যাচাই করা উচিত। স্থানীয় যারা ভুক্তভোগী তাদের মতামতের ভিত্তিতে এটা নিয়ে এই বিষয়ে সিদ্ধান্ত আসা উচিত। বিরোধী দলীয় নেতাও কিন্তু সংসদে এটা বারবার বলেছেন, স্পিকার বলেছেন যে ভোলাবাসী দীর্ঘদিনের দাবি এটা ভোলা বরিশাল সরাসরি যে একটা সংযোগ সেতু সেটা করা। আগামী 27 তারিখে সংসদে অধিবেশন আছে, আপনি কি এটা রাখবেন কিনা? আমরা এই সার্বিক 180 দিনের আজকে সেই সবগুলো বিষয়ে আমরা এরকম সময়ে বিগত 35 সময়ে আমরা দেখেছি যে ইসলামী সাংস্কৃতিক বর্তমান সরকারের আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় যে কনসার্ট বা এই ক্ষেত্রে আসলে জাতীয় নাগরিক পার্টির অবস্থান আমরা মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া, রুল অফ ল প্রতিষ্ঠা হওয়া। আইনের শাসনের ভিত্তিতে আইন যেটা বলতে সে অনুযায়ী আইন প্রণয়নকারী ব্যবস্থা নিবে, এবং সেক্ষেত্রে অবশ্যই স্থানীয় যে সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ সবকিছু বিবেচনা সকল পক্ষকে নিয়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে হবে। ফলে এটা আসলে কোনো স্পেসিফিক বিষয় না। আমরা মনে করি সরকার সার্বিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। গতকালকের এক সংবাদ সম্মেলনে যেখানে নাহিদ উপস্থিত ছিলেন, 11 দলীয় মুখপাত্র হামিদুল আজাদ ভাই বলেছেন যে 512টা ঘুমের কথা। আসলে কি সরকারে 512টা ঘুমের কথা হয়েছে কিনা? আপনারা ঘুমের কথা বলছেন, সেখানে সংখ্যা উল্লেখ নেই। সংখ্যা উল্লেখ আছে, আমি একটি ঘুমের কথা বলেছি যেটা কোস্ট গার্ড কর্তৃক করেছে। তার পরিবার এটা হাইকোর্টে রিট করেছে, হাইকোর্টে সর্বসম্মত করে হাইকোর্ট রিপোর্ট দিয়েছিল। আমি গতকালকে ওইটা যিনি বলেছেন উনি হয়তো তার বক্তব্য নিয়ে বিবেচনা করে বলবেন। আমার কাছে স্পষ্টভাবে এটা বলেছে। সফলতা দেখেন, এটা সফলতার ব্যর্থতার বিষয়ে আমরা কিন্তু যা প্রতিশ্রুতি দিয়েছে সরকার, সেটা আমরা সেই প্রতিশ্রুতিগুলো কোথায় বহন করেছে এটা আমরা বিরোধী দল হিসেবে এটাই আমাদের দায়িত্ব। সরকারের সফলতা দেখানোর দায়িত্ব তো আমাদের না, সেটা সরকার দেখাচ্ছে সেটা। ভারত সফরে এনসিপির অবস্থানটা যদি একটু বিস্তারিত ব্যাখ্যা করতে পারেন, ফেরতলার ব্যাপারে যদি একটু ব্যাখ্যা করতে পারেন। আমরা তো ভারত সফর নিয়ে বলেছি। 5ই আগস্ট যে প্রেস ব্রিফিং কি হয়েছে দিল্লিতে, এই প্রেস ব্রিফিং এটা আমরা মনে করি না এটা কেবল আওয়ামী লীগের প্রেস ব্রিফিং। এটা আসলে দিল্লির ভাষ্য। ভারত সরকার বাংলাদেশকে কি বলতে চায় এটাই বলা হয়েছে। কারণ ভারত সরকারের বা দিল্লির সহযোগিতা ছাড়া, মদত ছাড়া এটা প্রেস ব্রিফিং সম্ভব হতো না। ফলে একই সাথে আওয়ামী লীগের কার্যক্রম করতে দেওয়া, পাশাপাশি বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন রাখা, এটা আসলে একই সাথে সম্ভব নয়। আমরা মনে করি এটা সাংঘর্ষিক এবং দ্বিচারিতা। ফলে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করতে দিবে না দিল্লি, এবং শেখ হাসিনাকে সেখানে রাখবে না। বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তারা শ্রদ্ধাশীল হবে, ভারত সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে। এই নিশ্চয়তা পেয়ে উসমান হাদির খুনিদেরকে ফেরত দেওয়া হবে, এবং আমাদের যে বিগত 15 বছরে ভারত বাংলাদেশ যে সম্পর্ক, সেই সম্পর্ক নতুন ভাবে পুনর্মূল্যায়ন করে নতুন সম্পর্ক স্থাপন করতে হবে। এবছর গঙ্গা চুক্তি শেষ হচ্ছে, আমরা যাতে আমাদের পানির ন্যায্য হিস্সা পাই, কুশিন যাতে সীমান্তে না হয়, সীমান্ত হত্যা যাতে বন্ধ হয়, ইত্যাদির ভিত্তিতে ভারতের সাথে নতুন করে সম্পর্ক স্থাপন সম্ভব। ফলে এই
বিষয়গুলো শুরু হওয়ার আগে যেখানে শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে, সেখানে যদি আবার তারেক রহমান যায়, তাহলে এটা আসলে মিনিং কি দাঁড়াবে? বাংলাদেশের জনগণ বা বিশ্ববাসী এটা কিভাবে দেখবে? ফলে আমরা মনে করি এটা শুধু তারেক রহমান বিষয় না, বাংলাদেশের জন্য এটা একটা অবমাননাকর ঘটনা হবে এবং বাংলাদেশ যে স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি বা সার্বভৌমত্ব জায়গায় স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না, এটাই মেসেজ যাবে। কথা বলছেন বা আপনারা আগে থেকে বলছেন, এটা নয় নীতি পরিবর্তনটা যার কারণে এটি হলে আসলে ফ্যাসিস্টের পুনরাবৃত্তি বাংলাদেশে করবে না, বা এই সরকার নতুন করে ফ্যাসিবাদের পথে হাতে এরকম অভিযোগ আপনারা করছেন। সেই ক্ষেত্রে আসলে আপনাদের এই বিএনপি সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে এটার বিরুদ্ধে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে আপনাদের পরবর্তী কাজে আমরা এটা রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করব এবং আমরা দেশের মানুষকে তো প্রতিনিয়ত দেখিয়ে যাচ্ছি যে কোথায় কোথায় সরকার ভুল করছে, প্রতিশ্রুতি বরখেলাপ করছে, এবং আমরা পলিসিগতভাবে এটা মানুষের যেমন দেখাবো এবং রাজনৈতিকভাবে আমরা এটা প্রতিরোধ করবো যদি সরকার এদিকে ক্রমশ হাঁটতে থাকে। নাহিদ ভাই, জুলাই গণ অভ্যুত্থানের পরও একজন ব্যক্তি সারমর্ম চাই, যেটাকে আসলে খুবই বেশি প্রধান করে মানে নাহিদ ইসলামের মুখ থেকে সেই জিনিসটা শুনতে চাই। এবং গণ আন্দোলনের বিষয়ে যে বিষয়টি বলা হয়েছে যে এরপর থেকে ব্যাপক গণ আন্দোলনের উঠে পড়বে, সেই গণ আন্দোলনটা নিয়ে আসলে কি ধরনের ভাবনা আসলে এনসিপি বা 11 যদি ভাবছে? কারণ আমরা জানি যে বিভিন্ন জায়গায় বিশেষ করে বিভাগের সমাবেশ দেখা হয়েছে, এগুলোর বাইরে আসলে কি ধরনের গণ আন্দোলন হতে পারে বলে এনসিপি মনে করে? আমরা আজকে যে আমাদের বিএনপি সরকারের 180 দিন নিয়ে যে আমাদের এখানে যে পুস্তিকাটা প্রণীত হয়েছে, আমরা এটার নাম দিয়েছি পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে পুরনো রাজনীতির প্রত্যাবর্তন। এবং অব্যবস্থাপনা, অদক্ষতা এবং পরিকল্পনাহীনতা থেকে সরকার এই ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক কাঠামোতে সেই কাঠামোতে ফেরত যাচ্ছে। এবং 180 দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার, শুধুমাত্র ক্ষমতায় বসেছে এবং পুরনো পরিকল্পনা অনুযায়ী, ফ্যাসিস্টদের পরিকল্পনা এবং নীতি অনুযায়ী তিনি দেশকে পরিচালনা করছেন, দেশকে ধ্বংসের দিকে ধাবিত করছেন। নাহিদ ভাই, এবং আন্দোলনের বিষয় যেটা বললেন, আমরা কিন্তু গতকালকে 11 দলের বৈঠক থেকে জানিয়েছি আমাদের লং মার্চ হবে প্রায় 5 থেকে 6টি বিভাগে, এরপরে ঢাকায় মহাসমাবেশ হবে এবং সেই মহাসমাবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা একটা বড় বার্তা সরকারকে দিব। এরপরে আরো কঠোর আন্দোলনের যদি প্রয়োজন হয় সেটার জন্য আমরা ঘোষণা দিব। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি এনসিপিও কিন্তু তার সক্ষমতা অনুযায়ী কিন্তু উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং মহানগরগুলোতেও কিন্তু কর্মসূচি অব্যাহত রয়েছে। প্রশ্ন উঠেছে, আমরা করার চেষ্টা করছেন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে দুর্বল বিরোধী দল হচ্ছে একটা সরকার ব্যর্থ হলো, কিন্তু বিরোধী দল আসলে কতটুকু সফল হলো? কারণ এখানে বিরোধী দল তো পার্ট অফ গভর্নমেন্ট বা পার্ট অফ পাওয়ার, যেহেতু আপনাদের ক্ষমতার অংশ, কিন্তু আপনাদের নেই সরকার। প্রশ্ন হচ্ছে সরকার যেখানে ব্যস্ত, বিরোধী দল হিসাবে এনসিপি বা 11 দল বা বিরোধী দল আপনারা জনগণের কাছে আমরা মনে করি বিরোধী দল হিসেবে আমাদের জোট এবং বিশেষত এনসিপি একটা দায়িত্বশীল ভূমিকা গত 6 মাসে পালন করেছে। আমরা সরকার, আমরা যদি খুবই কঠোর আন্দোলন দিকে যেতাম, প্রথম থেকে সরকার বলার চেষ্টা করত যে সরকার বিরোধী দলের কারণে কোনো ধরনের কাজ করতে পারছে না, অর্থনীতি ভালো হচ্ছে না, সরকারের কিন্তু এটা বলার কোনো সুযোগ নাই। 6 মাস সরকারকে কাজ করতে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু পাশাপাশি আমরা পলিসি ওয়াইজ আমাদের বিষয়গুলো বলেছি। সংসদে 2টা অধিবেশনে কিন্তু আমরা সবগুলো বিষয় ক্রমান্বয়ে তুলে ধরেছি। এছাড়া বাইরে আমরা কিন্তু গণতান্ত্রিক ভাবে, অহিংস ভাবে আমাদের কর্মসূচিগুলো কিন্তু আমরা দিয়ে রেখেছি। ফলে আমরা মনে করি যে খুবই রেসপন্সিবল আচরণ করেছি বিরোধী দলের জায়গা থেকে, এবং আমরা প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে, আজকে প্রেস মিটিং আপনারা দেখবেন যে আমরা সবগুলো বিষয় কিন্তু তুলে ধরেছি জনগণের কাছে আপনাদের মাধ্যমে।
ফলে আমরা মনে করি যে রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন আনার কথা সেটা কিন্তু বিরোধী দল এনেছে। আমরা কিন্তু পলিসি ওয়াইজ আলোচনার মাধ্যমে আমরা সংসদের বাইরে কিন্তু সরকারকে বারবার এটা বলে যাচ্ছি কোথায় ভুল হচ্ছে। এখন সরকার কিন্তু সেটার জবাব কিভাবে দিয়েছে, আমাদের একজন ভাইয়ের চোখ কেড়ে নিয়েছে এবং গাইবান্ধায় একজন মারা গিয়েছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। ফলে বিরোধী দল সংসদের অংশ, বিরোধী দল কিন্তু গভর্নেন্সের অংশ না। এবং বাংলাদেশে কিন্তু সংবিধান এখনো সংশোধন বা সংস্কার হয়নি, পরিবর্তন হয়নি। বিরোধী দলকে আরো বেশি ক্ষমতায়িত করার যে পরিকল্পনা ছিল জুলাই সনদ অনুযায়ী সেটা কিন্তু এখনো হয়নি। ফলে বিরোধী দল কিন্তু সংসদে অনেক দুর্বল, সেখানেও আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। ফলে সরকার যদি মনে করে সরকারের কাছে যথাযথ প্ল্যান নেই, সরকার পারছে না, সরকার চাইলে বিরোধী দলের কাছে পলিসি সহায়তা চাইতে পারে। আমরা কিন্তু বিভিন্ন সময় সেটা দিয়েছি। ফলে এই যে প্রচারটা যে বিরোধী দল আসলে ব্যর্থ, বিরোধী দল দুর্বল, আমরা মনে করি এটা সরকারের ব্যর্থতাকে ঢাকার জন্য এই প্রোপাগান্ডাটা করছে। আমরা বলতে পারি বিএনপি গত 16 বছর কিন্তু ব্যর্থ একটা বিরোধী দল হিসেবে বাংলাদেশে ফাংশন করেছে। ফলে আরো 6 মাস যাক, 6 মাস যাওয়ার পরে বাংলাদেশের জনগণ বা আপনারা একটা দেখবেন বিরোধী দল কতটা সফল। 2009 থেকে 2014 তখন বিএনপি বিরোধী দল ছিল, তাদের সংখ্যা ছিল 30 থেকে 35 জন। আমাদের এখন কাছে 3 গুণ আছে সংখ্যা। আপনারা সংখ্যার ভিতরে বাইরে বিএনপি আপনারা সামনে ভাই তার সাথে এক করে নেই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে ভাই এক করে তারা বলতে যারা বিএনপি পক্ষে আসে বা বিএনপি রাজনীতি করে তাদের নিয়ে কাজ করছে। বিশেষ করে এবার চাকরি দেওয়া হচ্ছে নাই ভাই একসাথে ভাই জুলাই গণ অভ্যুত্থানের পর একজন ব্যক্তি 133 দিন গুম হয়েছে। আসলে জুলাই গণ অভ্যুত্থানের পর এটা কেন হয়েছে এই বিষয়টা বিএনপি সরকার কিভাবে বলছে? একজন মিরাজ একজন ব্যক্তি 133 দিন গুম হয়েছে। আমি বলেছি এটা হয়েছে কারণ গুম প্রতিরোধ আইন, মানবাধিকার কমিশন আইনগুলো তো হয়নি। যদি আইনগুলো হতো, যদি জব দিনার চেক এন্ড ব্যালেন্স যদি হতো তাহলে কিন্তু এটা